একজন মেয়ের জন্য পৃথিবীতে তার সবথেকে ভরসার জায়গা হচ্ছে তার ফ্যামিলি। তার ফ্যামিলিতে সে সবথেকে বেশি ট্রাস্ট করে তার বাবাকে, এবং সেই বাবাই যখন তার মেয়েকে ভোগ করার জন্য টানা ২৪ বছর দর্শন করে, তখন বাবা নামের জাতি হয়ে যায় কলঙ্কিত। এবং সেই কলঙ্কিত বাবাকে নিয়েই আজকে আমরা কথা বলবো। তো চলুন সেই বিষয়ে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, আমি হোসাইন রয়েছে আপনাদের সাথে সর্বক্ষণের জন্য। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর এক জঘন্য ব্যক্তিকে নিয়ে, পৃথিবীর একজন জঘন্য বাবাকে নিয়ে। তার নাম হচ্ছে জোসেফ ফ্রিৎজেল। অস্ট্রিয়ার একজন নাগরিক এবং একজন সমাজকর্মী। অস্ট্রিয়ার এই নাগরিক যে কর্মকাণ্ডটি ঘটায় তা প্রকাশ্যে আসে ২০০৮ সালে। এই ঘটনাটা বাংলাদেশে হয়তোবা তত একটি মানুষ জানে না। তখন মিডিয়া খুব কম ছিল, তখন টিভি শোগুলো কম ছিল, যার কারণে হয়তোবা বাংলাদেশের মানুষ এই সম্পর্কে জানে না। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। ইয়োসেফ ফ্রিৎজেল এবং রোজমেরি অস্ট্রিয়ার নাগরিক। তারা দুজন বিবাহিত জীবনে টোটাল ৭ জন সন্তান জন্মদান করে। তাদের মধ্যে একজন হচ্ছে এলিজাবেথ। এলিজাবেথ হচ্ছে তাদের ৭ ভাই বোনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বিনয়ী, এবং তার বাবা ইয়োসেফ ফ্রিৎজেল তাকে অনেক বেশি ভালোবাসতো। সে এলিজাবেথকে ভালোবাসতো, তার মানে অন্যান্য সন্তানদেরকে একটু একটু ভালোবাসতো তা না, তাদের ব্যাপারে তার কোনো কেয়ারই ছিল না। কিন্তু অপরদিকে এলিজাবেথের সাথে অনেক ভালো বিহেভ করত। ১৯৮৪ সালে একদিন ফ্রিৎজেল তার বাসায় কিছু কাজ করার জন্য তার মেয়ে এলিজাবেথকে বলে, আমাদের বাসায় যে বেসমেন্ট আছে, আপনারা জানেন যে শহরে যারা থাকে তাদের হচ্ছে প্রত্যেকটা বাড়ির নিচে একটা বেসমেন্ট থাকে, বিশেষ করে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো বেসমেন্ট থাকে। বেসমেন্টে কি কি করা যায়, যেমন ধরেন ওইখানে মানুষ খাবার দাবার মজুদ করতে পারে, পুরনো জামা কাপড় রাখতে পারে, পুরনো নষ্ট যে বাসার জিনিসপত্রগুলো থাকে ওগুলো বেসমেন্টে রাখে মূলত। ইয়োসেফ ফ্রিৎজেলের বাসায় একটা বেসমেন্ট থাকে। তো সেই বেসমেন্টের একদম শুরুতে যে প্রথম রুমটা আছে, সেই রুমটা হচ্ছে অনেকগুলো আলমিরা দিয়ে বই তাক তাক করে রাখা আছে। আমি শুরুতে বলেছি ইয়োসেফ সমাজকর্মী এবং সমাজে তার অনেক নাম, সে মোটামুটি শিক্ষিত একজন ব্যক্তি। তো সে বই পড়ে, বই লিখে। তার বেসমেন্টে অনেকগুলো বই রাখা আছে। সে এলিজাবেথকে বলে, নিচে একটু কাজ করব, তোমার একটু সহযোগিতার প্রয়োজন আছে। এলিজাবেথ তার বাবার সহযোগিতা করার জন্য তার বাবার সাথে যায়। বেসমেন্টের প্রথম দরজার পরে অনেকগুলো বইয়ের যে তাক তাকগুলো দেখা যায়। এই বেসমেন্টের বইগুলোর পিছনে যে আরো কয়েকটা রুম আছে সেই সম্পর্কে কেউ জানতো না। এলিজাবেথ সামনে আগাচ্ছিল এবং ইয়োসেফ তার পিছনে পিছনে যাচ্ছিল। তারপরে ভিতরের যেই রুমটা ছিল, অর্থাৎ যেই রুমের ভিতরে কেউ কখনো প্রবেশ করে নাই, সেই রুমে ইয়োসেফ এলিজাবেথকে নিয়ে প্রবেশ করার সাথে সাথে ইয়োসেফ দরজা লাগিয়ে দেয় এবং এলিজাবেথকে বলে, আজ থেকে তুমি এখানে থাকছো। এলিজাবেথ খুব ভয় পায় এবং চুপ করে থাকে, কারণ সে ছোটবেলা থেকেই বাবার উপর কথা বলতো না, তার ফ্যামিলি কোনো মেম্বারই তার বাবার উপর কথা বলে না। তো সে জানার চেষ্টা করে যে আমি এখানে কেন থাকবো, আমি কেন বের হতে পারবো না। তার বাবা কোনো প্রশ্নের জবাব দেয় না, তার বাবাকে তাকে লক করে চলে যায়। সে হয়তো ভেবেছিল যে আমি এখানে ১ ঘন্টা ২ ঘন্টা বা ১ রাত সর্বোচ্চ এখানে থাকবো, তারপরে তো বাবা আমাকে এখান থেকে বের করে দিবে। আসলে এই ব্যক্তিকে না বাবা বলতে আমি পারছি না। ইয়োসেফ পরদিন আসে সেই ঘরে, এলিজাবেথের জন্য খাবার নিয়ে আসে, ঔষধ নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে। তো ইউসেফের যে স্ত্রী রোজমেরি, সে ইউসেফকে প্রশ্ন করে যে আমরা তো এলিজাবেথকে খুঁজে পাচ্ছি না, এলিজাবেথ কোথায়, তুমি একটু খোঁজ খবর নাও, তার সম্পর্কে দেখো সে কোথায় আছে, পাড়া প্রতিবেশীর বাসায় গেছে কিনা বা কোথাও হারিয়ে গেছে কিনা, সেই সম্পর্কে একটু খোঁজ খবর নাও, তাকে তো আমরা পাচ্ছি না। তখন ইউসেফ বলে, এলিজাবেথ আমাকে বলে গিয়েছে সে আর কখনো বাড়িতে ফিরবে না, এবং সে একটি কাল্ট জয়েন করেছে। কাল্ট হচ্ছে আমাদের সমাজে এরকম দেখা যায় কিছু কিছু ব্যক্তিরা ছোট ছোট সংগঠন তৈরি করে, ৩-৪ জন বা ৫-৬ জন মিলে বিভিন্ন কিছু পূজা করে। কেউ শয়তান পূজা করে, কেউ হচ্ছে পাহাড় পূজা করে, কেউ হচ্ছে গাছ পূজা করে, কেউ নদী পূজা করে। এগুলো বিশ্বাসযোগ্য না, এদের কি কাল্ট বলা হয়। ইয়োসেফ তার স্ত্রীকে বুঝায় যে এলিজাবেথ কাল্ট জয়েন করেছে এবং তার পক্ষে আর বাড়িতে ফেরা কখনো সম্ভব না, অর্থাৎ তুমি মেনে নাও যে তোমার মেয়ে আর কখনো ফিরবে না। পরদিন খাবার দাবার ঔষধ নিয়ে ইয়োসেফ এলিজাবেথের রুমে যায়। এলিজাবেথকে সে শুধু ঘরে আটকে রাখে না, তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। এলিজাবেথের সাথে ইয়োসেফ পার ডে 5 to 6 টাইম সেক্স করত।
একজন মেয়ে যখন দেখে যে তার বাবা তার সাথে এরকম কিছু করতে চাচ্ছে, করছে জোরপূর্বক, তখন সেই মেয়ে বাকরুদ্ধ হয়ে যায়। এটা স্বাভাবিক। প্রত্যেকদিনই ইউসেফ তার সাথে 5 থেকে 6 বার সেক্সুয়ালি অ্যাটাচ হয়। কুরুচিপূর্ণ কর্মকাণ্ড ইউসেফ এলিজাবেথের সাথে করতে থাকে এবং করতে করতে প্রথম বছরই তাদের একটি সন্তান হয়। সেই বেসমেন্টের ভিতরেই তার সেই জন্মাবসাব করতে হয়, কারণ তাকে ইউসেফ কখনোই এই বেসমেন্ট থেকে বের হতে দেয়নি। এবং এই বেসমেন্টের স্ট্রাকচারটা ছিল এরকম যে বইগুলোর যে আলমিরা থাকে, তারপর থেকে প্রথম গোপন কক্ষে ঢোকার শুরুতেই একটা কিচেন পাওয়া যায় এবং কিচেনের পর একটা বাথরুম, একটা ড্রয়িং রুম এবং একটা বেডরুম। এবং দ্বিতীয় বছর আবার ইউসেফ এবং এলিজাবেথের আরেকটি সন্তান হয় এবং তৃতীয় বছর আবার ইউসেফ এবং এলিজাবেথের আরেকটি সন্তান হয়। কিন্তু তৃতীয় সন্তানটি কোনো কারণেই পেটে মারা যায় এবং সেই যে মৃতদেহটা থাকে সেটাকে ইউসেফ আগুনের কুণ্ডুলিতে পুড়িয়ে ফেলে। এটা হচ্ছে প্রথম 3 সন্তানের গল্প। ইউসেফ এবং এলিজাবেথের টোটাল 7 জন সন্তান জন্ম দেয়। তার মধ্যে 3 জন বেসমেন্টে বড় হয়, 1 জন মারা যায় এবং 3 জন উপরে বসবাস করে। কিভাবে উপরে বসবাস করে? অর্থাৎ ইউসেফের যে স্ত্রী ছিল তার কাছে লালন পালন করা হয়। একদিন ইউসেফ হঠাৎ একটি বক্সে করে একটি বাচ্চা নিয়ে আসে রোজমেরির কাছে এবং রোজমেরি তার কোয়েশ্চেন করে, এই বাচ্চা কোথায় পেলে তুমি? তখন সে বলে যে আমাদের বাসার সামনে এই বাচ্চাটা পড়ে আছিল এবং এই বাচ্চার পাশে লেখা ছিল যে এটা এলিজাবেথের বাচ্চা। তখন সে বলে যে এলিজাবেথ হয়তোবা কাল্টে জয়েন করার পরে কোনো কারণে সে প্রেগনেন্ট হয়ে যায়, এটা তার বাচ্চা। সে হয়তোবা ওই জগৎ থেকে ফিরতে পারবে না, যার জন্য বাচ্চাটা আমাদেরকে দিয়ে দিয়েছে যাতে আমরা একে লালন পালন করি এবং বড় করতে পারি। রোজমেরি এটা বিশ্বাস করে নেয়। শেষে 3 জন বাচ্চা রোজমেরির কাছে বড় হয়, অর্থাৎ 3 জন বাচ্চা উপরে বেড়ে ওঠে এবং বেসমেন্টের নিচে বাকি 3 জন বাচ্চা বেড়ে ওঠে। সেই 3 জন বাচ্চা কখনো পৃথিবী কিরকম হতে পারে তারা জানে না। এইভাবে করতে করতে 24 বছর কেটে যায়। তো সেই 18 বছরের এলিজাবেথ 42 বছরের হয়ে যায় এবং 24 বছর পর 2008 সালে একদিন এলিজাবেথের বড় মেয়ে কেস্ট্রিন, যার বয়স থাকে 19 বছর, সে এত অসুস্থ হয়ে পড়ে। সাধারণত তারা যে টুকটাক অসুস্থ হয় তার জন্য ঔষধ এলিজাবেথকে দিয়ে রেখেছে ইউসেফ। এত অসুস্থ হয়ে যায় কেস্ট্রিন যে তাকে আর সামলানো যাচ্ছিল না। তখন এলিজাবেথ ইউসেফের পা ধরে কান্নাকাটি করে যে আমার মেয়েকে কোনোভাবে যে কোনোভাবে হাসপাতালে নিয়ে যান, আমার মেয়েটাকে আমি বাঁচাতে চাই। আর এই সকল বিষয় দেখে ইউসেফ মন গলে যায় এবং ইউসেফ তাকে হাসপাতালে নিতে রাজি হয়। তখন হসপিটালে যায়। ডক্টররা কেস্টিনকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ কেস্টিনের ফেসটা এরকম ছিল, কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। এর একটা কারণ হচ্ছে সে কখনো পৃথিবী দেখে নাই, তো যেহেতু সে কখনো সূর্য দেখে নাই, তার দেহে ভিটামিন ডি এর অভাব ছিল। কেস্টিনকে ডাক্তার দেখার পরে বুঝতে পারে যে এর সাথে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। ইউসেফের কাছে প্রশ্ন করে ডক্টররা যে এর বাবাকে, এর মাকে এবং এর বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কি কোয়েশ্চেন করে। তখন ইউসেফ বানিয়ে বলে যে এই মেয়েটাকে আমি রাস্তায় পেয়েছি। ডক্টররা বিশ্বাস করলো, কিন্তু তার মধ্যে একজন ডক্টর ছিল যে এই যে বানোয়াট গল্প, এটা বিশ্বাস করতে পারলো না। যেহেতু ইউসেফ একজন সমাজকর্মী, তো তাকে সরাসরি ব্লেম দেওয়া যায় না যে আপনি এর সাথে জড়িত আছেন। ডক্টররা মিলে একটা বৈঠক দিল এবং বৈঠকের পর ডিসিশন নিল যে এই মেয়ের ফুটেজ তারা টিভিতে প্রোগ্রাম করে ছাড়বে যে এর মা বা এর বাবা যেই হয়ে থাকেন, এই হসপিটালে ভর্তি আছে, আপনারা একে দেখতে আসেন, আপনাদের মেয়েকে বাঁচাতে হলে আপনাদের প্রয়োজন আছে। এখন একটা টুইস্ট হচ্ছে, ইউসেফ যে বেসমেন্টের ভিতরে এলিজাবেথকে তার 3 সন্তান সহ রাখে, সেই বেসমেন্টে তাদের এন্টারটেইনের জন্য ইউসেফ একটা টিভির ব্যবস্থা করে, যেখানে টিভি থাকুক, তোমরা মুভি, গান যা ইচ্ছা দেখো। সেই টিভিতে তখন এলিজাবেথ নিউজ দেখতেছিল, তখন তার সামনে টিভিতে এটা চোখে পড়ে। ওইখান থেকে ইউসেফ ডক্টর সাথে কথা বলে বাড়িতে চলে আসে এবং বেসমেন্টে যাওয়ার পরে এলিজাবেথ তার পা ধরে কান্নাকাটি করে যে আমাকে এবারের জন্য একটু মুক্তি দেন, আমি তাকে চিকিৎসা সুস্থ করার পরে আমি আবার এখানে ফিরে আসব। ইউসেফ তার এই সকল কর্মকাণ্ড দেখে তার মন গলে যায় এবং ইউসেফ তাকে হসপিটালে নিতে রাজি হয়। এলিজাবেথ একা যায় না, এলিজাবেথের 3 সন্তান, এলিজাবেথ এবং এলিজাবেথের বাবা, তার যে 3 সন্তান তারা পৃথিবী কখনো দেখে নাই। এই প্রথমবারের মতো তারা পৃথিবী দেখলো, পৃথিবী দেখতে কেমন। তো ডক্টররা যখন তাদেরকে দেখার সাথে সাথে ওইখানে পুলিশকে আগে ইনফর্ম করে রাখা হয়, পুলিশ তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট করে। এলিজাবেথ থেকে সকল জবানবন্দি নেওয়া হয়
এবং এটা পরিষ্কার হয়ে যায় যে এই কেসের প্রধান আসামি এবং নরপিশাচ একমাত্র ইউসেফ ফ্রিটজেল। পুলিশরা তাকে অ্যারেস্ট করে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এবং এই মামলা চলতে থাকে 2009 সাল থেকে আজীবন কারাদণ্ডতে সে আছে। তার বর্তমান বয়স 88 বলে জানা গেছে। ইউসেফ ফ্রিটজেলের যে পরিবার ছিল, অর্থাৎ মানে তার মা রোজমেরি, তার যে ছেলে মেয়ে ছিল, তারা সকলে ওই বাসা থেকে চলে গেছে, আলাদা আলাদা হয়ে গিয়েছে। এবং 2013 সালে ইউসেফ ফ্রিটজেলের যে বাড়িটা ছিল, বেসমেন্ট আকারে যে বাড়িটা ছিল, সেই বেসমেন্টটা টোটালি কনক্রিট দিয়ে ভরে দেওয়া হয় এবং এই বাড়ি থেকে সবাই আলাদা হয়ে যায়। এবং ইউসেফ ফ্রিটজেলের যে সেকেন্ড পরিবার, অর্থাৎ এলিজাবেথের ঘরে যে টোটাল 6 জন সন্তান থাকে, সেই 6 জন সন্তানকে সরকারের দায়িত্বে প্রদান করা হয়। সরকার তাদেরকে একটি নতুন জীবন দেয় সরকারের তত্ত্বাবধানে, কারণ যাতে তাদের মিডিয়ার শিকার না হতে হয় এবং মিডিয়া তাদেরকে প্রশ্ন বিভ্রান্ত করে তাদের জীবনে সমস্যা না আনতে পারে। এই ছিল মূলত ইতিহাসের সবথেকে খারাপ নিকৃষ্ট একটি বাবার গল্প। আপনি চিন্তা করেন একজন বাবা কিভাবে তার মেয়ের সাথে এগুলো করতে পারে। এই সকল কর্মকাণ্ড থেকে আমরা বুঝতে পারি যে সমাজে যে পরিমাণ ভালো মানুষ রয়েছে সেই পরিমাণ খারাপ মানুষও রয়েছে। তো আশা করি আপনারা এই ভিডিওর মেইন থিমসটা বুঝতে পেরেছেন। এরকম আরো রহস্যময়, এরকম নিকৃষ্ট, এরকম অনেক মানুষ পৃথিবীতে রয়েছে এবং সেই কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি হোসাইন রয়েছি আপনাদের সাথে সর্বক্ষণের জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।